নারায়ণগঞ্জে গ্যাস লাইনের ওপর মসজিদ কিভাবে হলো প্রশ্ন প্রধানমন্ত্রী। এই ঘটনাটা কেন ঘটলো, কিভাবে ঘটলো সেটা ব্যাপারে তদন্ত হচ্ছে। মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 25, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের আশ্বাস। কোভিডে নতুন মৃত্যু 32, ভ্যাকসিন উৎপাদনে 50 দেশের সাথে অংশীদার হচ্ছে বাংলাদেশ। করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী খাদ্য মজুদের প্রবণতা, আন্তর্জাতিক বাজারে বাড়ছে চালের দাম। নিষেধাজ্ঞার মধ্যেও বুয়েটে রাজনীতি করতে চায় ছাত্রদল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাত্রলীগের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আশরাফ সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর 24তম মৃত্যুবার্ষিকী, মাত্র 27 সিনেমায় রূপালী পর্দার ভুবনজয়ী নাম। নারায়ণগঞ্জে গ্যাস লাইনের ওপর মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ড কেন ঘটল, কিভাবে ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। এ সময় যারা ক্ষমতায় আসতে পারেনি তারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে অ্যাডভোকেট শাহেরা খাতুন, সংসদ সদস্য ইসরাফিল আলম এবং ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনা। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। আর নারায়ণগঞ্জের যে ঘটনাটা ঘটেছে, মসজিদে যে বিস্ফোরণটা ঘটলো, অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে ঘটনাস্থলে বিস্ফোরক বিশেষজ্ঞ সহ তদন্ত দল গেছে, তদন্ত হচ্ছে, অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করা হবে। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে, বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে গেছে, নমুনা সংগ্রহ করছে এবং এই ঘটনাটা কেন ঘটলো, কিভাবে ঘটলো সেটা ব্যাপারে তদন্ত হচ্ছে। শাহেরা খাতুনের মৃত্যুতে তার রাজনৈতিক জীবন আলোচনা প্রসঙ্গে উঠে আসে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা। যারা ক্ষমতায় আসতে পারেনি তারাই ওই ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিডিআরের ওই ঘটনাটা ছিল একটা অস্বাভাবিক ঘটনা এবং আগের দিন আমরা গেলাম, একটা ভালো পরিবেশ, পরের দিন সেখানে এই ধরনের একটা মিউটিন হলো, একটা ঘটনা ঘটলো। এর পিছনে কারা আছে? আমরা তো কেবল সরকার গঠন করেছি, এটা কোনোদিনই যুক্ত না যে আমরা সরকার গঠন করি এমন একটা ঘটনা ঘটাবো যে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হোক। তাহলে যারা তখন ক্ষমতায় আসতে পারে নাই তারাই তাদের পিছনে ছিল। পরে শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। মৃতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ও মোনাজাত করা হয়। আর সত্য কথা বলতে কি, মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুল সালা জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে, আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। কালকে দেখছিলাম, অবস্থা বেশি ভালো না বাবা, অবস্থা খুবই খারাপ। আমার পড়ানো পানি নেই, আমার ছেলে আমার খাওয়ায় বাবা, বাড়ি কষ্ট আমার হয়ে গেছে, কাঙ্কে আমার কিছু নাই। গেল 2 দিন একমাত্র সন্তানের জন্য অপেক্ষা করছে বাবা। চোখের নোনাজল শুকাচ্ছে না। অপেক্ষা উপার্জনক্ষম একমাত্র সন্তান সুস্থ হয়ে ফিরবেন। আল্লাহ তুমি আমার করার দিয়ে দাও, আল্লাহ আল্লাহ তুমি আমার লয়ে যাও, আমার বাবা বাঁচাই যাও আল্লাহ।
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট। আপনি দোয়াই আল্লাহ আপনি একটু খেজমত করেন, আমার ছেলে আল্লাহ দিলে ভালো। আমার ছেলে খালি মনে মনে খালি আল্লাহর নাম লয় এভাবে। যারা বেঁচে আছেন তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। শ্বাসনালী পুড়ে যাওয়ায় এমন শঙ্কা বলে জানান চিকিৎসকরা। 90% বার্ন, 90%, 82, 87 এবং প্রত্যেকেরই শ্বাসনালী পুরা। সুতরাং এগুলোকে বাঁচানো খুবই ডিফিকাল্ট এবং যারা এখনো আছে তাদেরও কিন্তু একই অবস্থা। আমরা আমাদের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, যে কজনকে বাঁচাতে পারি আমরা সেটা চেষ্টা করি। দুপুরে আহতদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী, বলেন সর্বোচ্চ উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যারা এখনো জীবিত আছে তাদেরকে সারিয়ে তোলা, কিন্তু সকলেই আশঙ্কামুক্ত নয়। তার মধ্যে যে 13 জন আছে 13 জনের মধ্যে 5-6 জন খুবই ক্রিটিক্যাল। নিহত ও আহতদের দাফন ও চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী, বলেন ক্ষতিপূরণের ব্যবস্থা হবে নিহত ও আহতদের পরিবারের জন্য। আমরা যে কোনো দুর্ঘটনায় আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি একটা আছে, সেটা আমরা সভা ডাকি, আমরা খুব দ্রুত সভা ডাকবো। সেই সভায় সিদ্ধান্ত হবে যে তার পরিবারদেরকে কি পরিমাণ সহায়তা দেওয়া হবে। এদিকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার এশার নামাজ শেষে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা বাইতুসসালা জামে মসজিদে হঠাৎ বিস্ফোরণে দগ্ধ হন 37 জন। ঘটনা তদন্তে কাজ করছে 3টি কমিটি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদের ভেতরে গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের তদন্ত দল। এদিকে বিস্ফোরণের ঘটনায় একটি মামলা করেছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় নিহত মসজিদের ইমাম আব্দুল মালেক নেসারি সহ 15 জনের দাফন সম্পন্ন হয়েছে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না সামান। মৃত্যুপুরী ফতুল্লায় একের পর এক আসতে থাকে মরদেহ। এলাকায় নামে শোকের ছায়া। মৃতদের মধ্যে নারায়ণগঞ্জে দেয়া হয় 13 জনের দাফন। এছাড়া দগ্ধ 7 বছরের শিশু জুবায়ের ও মসজিদের মুয়াজ্জিন দেলাওয়ার হোসেনের মরদেহ কুমিল্লায় দাফন করা হয়। অপরদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের তদন্ত দল। পরে সেফটি ইঞ্জিনিয়ার বলেন, মসজিদের ভেতরে বিদ্যুতের সুইচে স্পার্ক হওয়ায় আগুনের সৃষ্টি হয়। এরপরই গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে মুয়াজ্জিন সাহেব এসে এই চেঞ্জ বা সুইচটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। যখন চেঞ্জ বা সুইচটা করছে তখন একটা ইগনিশন তৈরি হয়েছে, স্পার্ক তৈরি হয়েছে। এই স্পার্ক তৈরি হওয়ার আগেই ওখানে যে মিথেন গ্যাস বা ন্যাচারাল গ্যাসটা ছিল তার ডিজাইন কনসেন্ট্রেশন এত হাই ছিল, যখন স্পার্কিং তৈরি হয়েছে তখন ইগনিশন হয়েছে। ইগনিশন হওয়া মানে বিশাল একটা আগুন লেগে গেছে। ছয়টা এয়ার কন্ডিশনের কোনো ভিতরে যে ড্যামেজ, সেই ড্যামেজ কিছু হয় নাই। স্টিল শুধুমাত্র প্লাস্টিক বাইরে যে আবরণটা রয়েছে হাই টেম্পারেচারে মেল্টিং হয়ে গেছে, প্লাস্টিক যেত, কিন্তু ভিতরে কোনো কিছু এখন ইনটেকই রয়েছে আমাদের ভিজুয়াল ইন্সপেকশন যেটা দেখা গেছে। সো এয়ার কন্ডিশন বাস্ট হয়েছে বা এয়ার কন্ডিশন যেন আগুন হয়েছে, এটা আমাদের পরিলক্ষিত হয়নি। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। অধিকাংশ মানুষের শ্বাসনালীটা আসলে সংক্রামিত হয়েছে, অগ্নিদগ্ধ হয়েছে, যার কারণে আমাদের অনেকগুলো জীবন ঝরে গেছে। তো যারা এখনো চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসার ব্যাপারে সরকার সচেষ্ট। তদন্ত যে কমিটিগুলো হয়েছে, কমিটির রিপোর্টের উপরে ভিত্তি করে এরপরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তাদের কোনো গাফিলতি ছিল কিনা সবকিছু বিষয় সামনে রেখেই আমরা তদন্ত করছি। মামলায় অবহেলাজনিত কারণ উল্লেখ করা হয়। রত্না জামান, 21 টেলিভিশন। কোভিড-19-এ দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 25 জন পুরুষ ও 7 জন নারী। এ নিয়ে মোট মৃত্যু 4479। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, সংক্রমণের 183তম দিনে দেশের 93টি ল্যাবে 11,354টি নমুনা পরীক্ষায় শনাক্ত আরও 1,592 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,25,157। নতুন 3,423 জন সহ সুস্থ হয়েছেন 2,21,275 জন। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 17 জন। আর এই পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 16,29,312 জনের।
কোভিড ভ্যাকসিন উৎপাদনে 85 দেশের সাথে অংশীদার হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর সবশেষ গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এ সময় বিজ্ঞানীরা আরও জানান, অন্য যে কোনো দেশের তুলনায় কোভিড ভাইরাস দ্রুত রূপ পরিবর্তন করছে বাংলাদেশে। আদিত্য মামুনের রিপোর্ট। মহামারী প্রতিরোধে বিশ্বব্যাপী বিজ্ঞানীগণ করোনা ভাইরাসের গতি প্রকৃতি ও বিস্তারের রূপ নির্ণয়ের উপর গবেষণা করছেন, পাশাপাশি ভ্যাকসিন এবং নিরাময় ওষুধ উদ্ভাবনের চেষ্টা করছেন। বাংলাদেশেও ভাইরাসটির জিনোম সিকোয়েন্সিং এর কাজ চলছে। এরই সর্বশেষ তথ্য জানাতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের এই সংবাদ সম্মেলন। প্রতিবেদনে বলা হয় 8টি বিভাগ থেকে 300 ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। তাতে সংক্রমণ, রূপ বদলের হার, জিনগত বৈচিত্র্য এবং মানবদেহে এর বিস্তার ক্ষমতা পর্যবেক্ষণ করা হয়েছে। অনেক বড় রিস্ক নিয়ে কিন্তু এই কাজগুলো করেছে এবং সবাইকে আমি কংগ্রেচুলেট করতে চাই যে তারা বাংলাদেশের এই দুঃখের দিনে অনেক বড় কাজ করেছে। পরে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তিনি জানান, 263 ভাইরাস নমুনার জিনোম বিশ্লেষণে দেখা গেছে 737 পয়েন্ট এই অণুজীবটির মিউটেশন হয়। বিশ্বে মিউটেশনের হার যেখানে 7.23, সেখানে বাংলাদেশে এই হার আরও বেশি বলেও জানান তিনি। জিনগত বৈচিত্র্য পর্যবেক্ষণ করার জন্য SARS-CoV-2 ভাইরাস এর সর্বমোট 263টি জিনোম সিকোয়েন্সিং ও ডাটা বিশ্লেষণ করা হয়। এই গবেষণা প্রতিবেদন 50টি দেশে পাঠানো হয়েছে। বিশ্বের যে 5টি প্রতিষ্ঠান জিনোম সিকোয়েন্সিং করছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ তার একটি বলেও জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। স্পাইক প্রোটিনের জিনে 103টি নিউক্লিওটাইড মিউটেশনের মধ্যে 53টি নন সিনোনিমাস অ্যামিনো অ্যাসিড প্রতিস্থাপন ঘটে, যার মধ্যে 5টি স্বতন্ত্র। এই গবেষক দল সেটা আবিষ্কার করেছেন, যা বিশ্বের আর কোথাও পাওয়া যায়নি। এই প্রতিবেদনটি বিজ্ঞান জার্নালে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতির উন্নতি এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রাইমারি স্কুল খুলছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য বিভাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ মোতাবেক স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এসব তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দীর্ঘ সময় স্কুলে না আসা ও সার্বিক বাস্তবতায় অনেক শিশুর ঝরে যাবার শঙ্কা রোধ করতে একটি পৃথক স্কুল রিওপেনিং প্ল্যান তৈরি করা হয়েছে। তবে সবার আগে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের সরকার প্রধান এবং আমাদের যে স্বাস্থ্য বিভাগ, তাদের মতামত নিয়ে আজকে করোনা পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত আমরা স্কুলে বাচ্চা কাচ্চাদের নিয়ে যেতে চাই না। আমরা ঝরে পড়া রোধে নানা ধরনের পরিকল্পনা আমাদের মন্ত্রণালয়ে নেওয়া আছে। আমরা স্বাভাবিক পরিস্থিতি হলে এগুলো আমরা করব পর্যায়ক্রমে। করোনা মহামারীর শুরু থেকেই বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। বিশ্বের নানা প্রান্তে দুর্ভিক্ষের সংখ্যার কথাও বলছে সংস্থাটি। এমন অবস্থায় দেশগুলোর মধ্যে খাদ্যের বাড়তি মজুদ গড়ে তোলার প্রবণতা তৈরি হয়েছে। পর্যাপ্ত উৎপাদন আর মজুদ থাকা সত্ত্বেও সীমিত আকারে চাল আমদানি করতে চায় বাংলাদেশও। বিশ্বব্যাপী খাদ্য মজুদের এমন প্রবণতায় আন্তর্জাতিক বাজারে বাড়ছে চালের দাম। চাল নিয়ে তহিদুর রহমানের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। গেল আগস্টে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর বৈশ্বিক চালের গড় মূল্যসূচক ছিল 113.2 পয়েন্ট। জুনের চেয়ে 2.7 এবং জানুয়ারির তুলনায় 8.7 পয়েন্ট বেশি। রপ্তানিকারক দেশগুলোর বাজার চিত্র একই বার্তা দিচ্ছে। চলতি মাসের শুরুতেই ভারতে প্রতি টন সেদ্ধ চালের রপ্তানি মূল্য $390 মার্কিন ছাড়িয়েছে, যা আগস্টের শেষ সপ্তাহের চেয়ে বেড়েছে 2.3% বেশি। থাইল্যান্ডে মাঝারি মানের চালের রপ্তানি মূল্য প্রায় $500। স্থিতিশীল রয়েছে ভিয়েতনামে। দেশের বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি পর্যায়ে সীমিত আকারে চাল আমদানির পরামর্শ সংশ্লিষ্টদের। বাংলাদেশকে হয়তোবা 0.2 মিলিয়ন টন ধান আমদানি করতে হতে পারে। আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো বলছে চালের বৈশ্বিক রপ্তানি বাণিজ্য প্রায়
25 বিলিয়ন মার্কিন ডলারের, যার 75% এশিয়ার দেশগুলোর নিয়ন্ত্রণে। বাংলাদেশের আমদানির প্রধান উৎস দেশ ভারত এককভাবে বৈশ্বিক রপ্তানির 32 থেকে 34% দখল করে আছে, আর দ্বিতীয় স্থানে থাইল্যান্ড। শীর্ষ চাল উৎপাদক হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে চীনের অবদান মাত্র 4.8%। এবারের বন্যায় দেশের 37টি জেলায় প্রায় 1,59,000 হেক্টরের কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি মাসে আরেক দফা বন্যার পূর্বাভাস রয়েছে। এমতো অবস্থায় পর্যাপ্ত মজুদ ও বোরোর বাম্পার ফলন সত্ত্বেও স্থানীয় বাজারে মূল্য নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা অধিকতর শক্তিশালী করতে চায় সরকার। আমার মনে হয় খাদ্য চাল আমদানি করার একটা বড় বিষয় তাদের উপর চাপ পড়বে, সেখানে একটা সমন্বয় করতে পারবে, তারা যেন আছে, কৃষকরাও যেন। করোনা মহামারী ও ফসল বিনাশী প্রাকৃতিক দুর্যোগে এসে অঞ্চলে খাদ্য বান্ধব কর্মসূচির সম্প্রসারণের প্রয়োজন দেখা দিলে আন্তর্জাতিক বাজারে চালের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যে ক্যাম্পাসে সাংগঠনিক কর্মকাণ্ড শুরুর ঘোষণা দিয়েছে ছাত্রদল, আর এই নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ছাত্রলীগ। তবে ছাত্রনেতারা বলছেন, মত প্রকাশের স্বাধীনতা সীমিত হলে উগ্রবাদ জন্ম নিতে পারে। জসিম জুয়েলের রিপোর্ট। বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার হত্যার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বন্ধ হয় বিশ্ববিদ্যালয়। সামনে আসে আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি স্থগিত সহ নানা দাবি। শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েটে ছাত্র রাজনীতি স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। গত 24 জুলাই ছাত্রদল বুয়েটে 5 সদস্যের একটি কমিটি গঠন করলে আবারও আলোচনায় আসে বুয়েটে ছাত্র রাজনীতির বিষয়টি। ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বুয়েট কর্তৃপক্ষ রাজনীতি স্থগিতের যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে ছাত্রদল একমত নয়। কোনো মহলের অপকর্মের দায় অন্যদের নয় বলেও মন্তব্য করেন ছাত্রদলের এই নেতা। আর ছাত্রলীগ বলছে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি স্থগিত করার সিদ্ধান্ত বহাল থাকার পরও ছাত্রদলের এমন কর্মকাণ্ড নিন্দনীয়। প্রশাসনের কথা না শুনে তারা যে কমিটি করেছে এবং অছাত্র দিয়ে আমরা দেখেছি যে একজনও বিশ্ববিদ্যালয়ের রানিং ছাত্র না। ছাত্র রাজনীতিতে অবশ্যই ছাত্ররাই রাজনীতি করবে। মাথা ব্যথা, তার জন্য আপনি মাথা কেটে ফেলবেন, সেটা কোনো সমাধান হতে পারে না। তো বুয়েটে সরকার দলীয় একটি ছাত্র সংগঠনের অপকর্মের দায়ভার আপনি সমগ্র ছাত্র সংগঠনকে আপনি দিতে পারেন না। সেখানে যদি নিষিদ্ধ করতে হয় সেটা ছাত্রলীগকে করতে হবে। তবে ছাত্র সংগঠনগুলো বলছে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা হয় সেখানে জঙ্গিবাদ উগ্রবাদের উত্থানের সম্ভাবনা প্রবল। তাই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে বুয়েট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ছাত্রনেতারা। ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কিন্তু অনুরোধ জানিয়েছি বুয়েট প্রশাসনকে যে এই বিষয়টি তারা যেন পুনরায় বিবেচনা করে, কারণ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে কিন্তু ওই জায়গায় কিন্তু যে স্বাধীনতা বিরোধী চক্র তারা কিন্তু মাথাচাড়া দেবে। যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, যেখানে মুক্ত চিন্তার স্বাধীনতা থাকবে না, সেখানে উগ্রবাদের জন্ম হবে। তো আমরা কখনোই চাইব না যে বুয়েটের মতো একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে উগ্রবাদ বা জঙ্গিবাদের জন্ম হোক। বুয়েটের ঘটনা ছাত্র রাজনীতির জন্য একটি শিক্ষা বলেও মন্তব্য করেন তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বিচার বিভাগ স্বাধীন, তবে বিলম্বিত বিচার হলে জনগণ আস্থা হারিয়ে ফেলবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, সংবিধান অনুযায়ী বিচার বিভাগ স্বাধীন হলেও বিচার প্রার্থী জনগণের আস্থা পূরণে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারকদের এগিয়ে আসতে হবে। বছরের শুরুতে মামলা জট কমাতে 4 মাসে 6 লাখ মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও করোনার জন্য 3 মাস আদালত পুরোপুরি বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। আপনাদের মধ্যে আলাপ আলোচনা করে আপনারা অবশ্যই বিচার বিভাগ বিচার কার্যে আপনারা সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী সম্পূর্ণ স্বাধীন, কিন্তু এটাও মনে রাখতে হবে যে বিলম্বিত বিচার হলে বিচার বিভাগের উপর মানুষের আস্থা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সেই আস্থা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তো সেই ক্ষেত্রে আমাদেরকে সেই বিচার বিভাগের যে ডিগনিটি সেটা বজায় রেখে আমাদেরকে ন্যায় বিচার করা এবং ন্যায় বিচার জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটি পালন করতে হবে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের প্রয়োজনীয় সব চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলেন। ডাক্তারদের সাথে আলাপ করেছি, ওনারা যে কাজটি করেছে সেই কাজটি সুন্দরভাবে হয়েছে। এখন রোগী ভালো আছে অনেকাংশে। ওনার ডান দিকের অংশটা এখনো অবসাদ। আশা করি ডাক্তাররাও বলেছে, বিশেষজ্ঞ ডাক্তাররাও বলেছে যে সময়ের সাথে হয়তো আস্তে আস্তে এটাও ভালো হয়ে যাবে। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেল 5টার দিকে কড়া পুলিশ পাহারায় আসাদুল ইসলামকে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান সরকারের আদালতে হাজির করা হয়। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ জাফর ইমাম 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামি আসাদুলকে আদালতে নিয়ে আসার খবরে আদালত চত্বরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি পুলিশের 4 সদস্যকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। এর আগে বেলা 11টার দিকে কারাগার থেকে তাদের প্রথমে সদর হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে র্যাব 15 কক্সবাজার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আসামিরা হলেন পুলিশের উপপরিদর্শক লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। তদন্ত কর্মকর্তা জানান, আসামিদের আরও বেশি জিজ্ঞাসাবাদের জন্য গত 24 আগস্ট রিমান্ডের আবেদন করা হয়। আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের অপর 3 সদস্য বরখাস্ত ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এএসআই নন্দদুলালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর ছিল আগের থেকে, আমরা রিমান্ডে নিয়ে যাচ্ছি। জিজ্ঞাসাবাদ শেষে আমরা আবার বিজ্ঞ আদালতে আমরা সোপর্দ করব। বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর 24তম মৃত্যুবার্ষিকী আজ। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালী ভুবনে প্রবেশ তার। একের পর এক নন্দিত ও ব্যবসা সফল ছবি দিয়ে জয় করেন দর্শক হৃদয়। মাত্র 27টি সিনেমায় অভিনয় করে বাংলাদেশের সিনেমা প্রেমীদের মনে অমরত্বের স্থায়ী আসন করে নেন। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর স্কাটনের বাসায় রহস্যজনক মৃত্যু হয় তার। আদিত্য মামুনের রিপোর্ট। সালমান শাহ বাংলা সিনেমার সবচেয়ে সফল ও কিংবদন্তি তারকা। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন হলেও চলচ্চিত্রে সালমান শাহ নামেই অভিষেক। আদৌ বেঁচে আছেন কিনা জানি না। 1985 সালে টেলিভিশন নাটক দিয়ে অভিনয় শুরু করলেও 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে চলচ্চিত্র শুরু। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বিরল প্রজ এই নায়ককে। 1993 থেকে 1996 মাত্র 3 বছরে আমূল পরিবর্তন করেন তৎকালীন চলচ্চিত্রের চালচিত্র। অভিনয়, ফ্যাশন আর লাইফস্টাইলে ঢাকাই চলচ্চিত্র ছাড়িয়ে সালমানের সুনাম ছড়িয়ে যায় উপমহাদেশের রূপালী ভুবনে। একের পর এক দর্শক নন্দিত সিনেমা উপহার দেন সালমান। কেয়ামত থেকে কেয়ামত, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, স্নেহ, স্বপ্নের ঠিকানা, অন্তরে অন্তরে সহ মাত্র 27টি সিনেমায় তাকে বাংলা সিনেমার অমর নায়কের আসনে স্থান দেয়। সালমান চলচ্চিত্রের জন্য বেশ কিছু জিনিস দর্শকদের দিয়ে গেছে, দর্শকদের আনন্দ দিয়েছে, বেদনা দিয়েছে, দুঃখ দিয়েছে, সব কিছু মিলিয়ে দর্শক যা চায় সালমানের মধ্যে পেয়েছে।
1996 সালের 6 সেপ্টেম্বর। বাংলার কোটি কোটি দর্শককে কাঁদিয়ে রহস্যজনকভাবে অনন্ত লোকে যাত্রা করেন সালমান শাহ। রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বাংলা সিনেমায় যুগ যুগ অক্ষয় থাকবে সালমান শাহর অমর কীর্তি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নাব্য সংকট ও তীব্র স্রোতের কারণে চতুর্থ দিনের মতো মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ আছে। আর দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি বন্ধ থাকায় সকাল থেকে লঞ্চ ও স্পিড বোটে যাত্রীদের বাড়তি উপস্থিতি ছিল। এদিকে 8 থেকে 10 দিনের বেশি সময় ধরে ঘাটে অপেক্ষা করছে প্রায় 2 শতাধিক পণ্যবাহী ট্রাক। এ কারণে চাপ পড়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। এই রুটেও তীব্র স্রোত ও নাব্য সংকটের কারণে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সহ প্রায় কয়েকশো যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। চরম ভোগান্তি ও দুর্ভোগের মধ্যে রয়েছেন চালক ও যাত্রীরা। করোনা পরিস্থিতিতে মানবতার সেবায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে হাই ফ্লো হিটেড রেপারেটরি হিউমিডিফায়ার মেশিন উপহার দিয়েছে ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেড। দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের পরিচালক অপারেশন জোবাইদুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক সৈয়দ মঞ্জুরুল হকের কাছে দুটি মেশিন হস্তান্তর করেন। এ সময় ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের প্রজেক্ট পরিচালক আব্দুর রহমান উপস্থিত ছিলেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এগ্রো প্রসেসিং খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে টেকনোলজি সহ ডিজিটালাইজেশনের উপর গুরুত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত অনলাইন সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। আধুনিক সফটওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সর্বোপরি প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে এই খাতে দ্রুত অগ্রগতি হবে বলে আশা করেন বক্তারা। ইকোসিস্টেমের উন্নতি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশি বিদেশি উদ্যোক্তা সহ দাতা সংস্থাগুলোর সহায়তা প্রয়োজন বলেও মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জে গ্যাস লাইনের ওপর মসজিদ কিভাবে হলো, প্রশ্ন প্রধানমন্ত্রী। মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 26, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের আশ্বাস। কোভিডে নতুন মৃত্যু 32, ভ্যাকসিন উৎপাদনে 50 দেশের সাথে অংশীদার হচ্ছে বাংলাদেশ। করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী খাদ্য মজুদের প্রবণতা, আন্তর্জাতিক বাজারে বাড়ছে চালের দাম। নিষেধাজ্ঞার মধ্যেও বুয়েটের রাজনীতি করতে চায় ছাত্রদল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাত্রলীগের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।